নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আরজি কর কাণ্ডে আমাদের সারা ভারতবর্ষের চোখ ছিল। কি রায় আসে, কি হয়, রীতিমতো দেখা গেল সঞ্জয় রায়কে একাই দোষী সাব্যস্ত করা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক শুভাশিস মৈত্র, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার, আমার সঙ্গে রয়েছেন শুভময় মৈত্র, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। কথা বলবো স্যারেদের সঙ্গে। বলছি, সঞ্জয় রায় কি একাই দোষী? এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কারণ সঞ্জয় রায়কে অনেকেই আমরা দেখছিলাম, আপনারা দেখেছেন আমাদের ক্যামেরায়, আদালতের চত্বরের বাইরে ক্ষোভ উপড়ে পড়ছিল। কার্যত মানুষরা বলছিলেন সঞ্জয় রায় একা দোষী হতে পারে না। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার। স্যারের কাছে আগে যাব, যাকে এই আরজি কর নিয়ে পুলিশের তলবের মুখোমুখি হতে হয়েছে। আপনারা প্রত্যেকেই দেখেছিলেন, সেই লালবাজার গিয়েছিলেন। স্যারকে দিয়ে শুরু করবো। হ্যাঁ, বলছি সঞ্জয় রায় কি একাই দোষী? এই মুহূর্তে একটাই বড় প্রশ্ন। দেখো রোজিনা, আমাদের নিজেদের আবেগ এবং নিজেদের ব্যক্তিগত মতামত গুলোকে একটু চেপে রেখে একটা কথা বলতে হবে যে যখন ধরো 9 আগস্টের পরে আমরা আমরা কেউ একেবারে বিধ্বস্ত, কেউ আশ্চর্য, কেউ আপসেট, রাস্তাঘাটে মানুষ, আমরা তো এখন সেই পরিস্থিতিটা খানিকটা কাটিয়ে উঠেছি। এখন প্রশ্ন হলো যে ধরে নিলাম যে আমাদের এই প্রশ্নটা যে সঞ্জয় রায় একা কিনা, প্রশ্নটা হলো এটা কে করছে এবং কোথায় করছে এই প্রশ্নটা। তো তখন থেকে ওই 10 তারিখ 11 আগস্ট থেকে যা খবরাখবর আসছিল, যেভাবে কলকাতা পুলিশ আজকে যেভাবে খানিকটা এগিয়েছে, প্রচুর সমালোচিত হয়েছে, প্রচুর তাদের ইনভেস্টিগেশনের মধ্যে আমরাই তাদের বলেছি ক্রাইম সিন ইনভেস্টিগেশন, অটপসি, ক্রিমেশন, পুরো ব্যাপারটার মধ্যে একটা কিছুটা অগোছালো। এবং আমি বিশ্বাস করি, আমি লালবাজার থেকে ওদের সঙ্গে কথা বলে আমার একটা কথা মনে হয়েছে, যে জিনিসগুলোকে চোখে দেখতে ভীষণ খারাপ, ভীষণ দৃষ্টিকটু লেগেছে, কত পার্সেন্টেজ বলতে পারবো না, তার বেশ খানিকটা অংশ আসে কিন্তু ফ্রম বেসিক পুলিশ ইনকম্পিটেন্স। সে হয়তো কনস্পিরেসি ষড়যন্ত্র করে করছে না, সে একটা ক্রাইম সিনে বসে আছে, ক্রাইম সিনে দেখছে যে শহরে তাবড়ো অমুকের অমুক, তমুকের তমুক সব লিডার মাতব্বররা এসে জড়ো হয়েছে, সে সেখানে ঘাড়ে গিয়ে সবাইকে প্রায় তার খাটে বসিয়ে দিল নিয়ে গিয়ে। সো a lot of it comes from their incompetence, যেগুলো পরে যখন আলোচিত হয়েছে, দেখা হয়েছে, তখন আমরা সেখানে সমালোচনা করছি, বলছি এটা ইচ্ছে করে হয়েছে, হতে পারে, দ্যাটস ওয়ান পার্ট অফ ইট। এখন সেই পর্যায়টা শেষ। প্রথম বা দ্বিতীয় দিন থেকে সঞ্জয় রায়ের এই ব্যক্তিত্বটি উঠে এসেছে, নানান দিক দিয়ে সঞ্জয় রায়কে দেখা হয়েছে। সুতরাং এটা আমার মনে হয় না কারো কাছে অপ্রত্যাশিত ছিল যে সঞ্জয় রায় উইল বি ইনক্রিমিনেটেড। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর হলো যে আমরা একটা খানিকটা সভ্য, খানিকটা শিক্ষিত, মানে আমরা শেষ যা খবর পেতাম আমরা একটা শিক্ষিত জাতি, আমরা কিন্তু এই জিনিসটাকে নিয়ে, এই যে আমি, তুমি, বিশ্বনাথ, শুভময়, শুভাশিসদা, আমরা একটা মানুষ হিসেবে, কাল যদি আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা হয়, পাশের বাড়িতে হয়, একটা পুলিশ কিভাবে সেটা ইনভেস্টিগেট করবে, কিভাবে প্রপার ল এন্ড অর্ডার মেকানিজম নেবে, এই কথাটা কিন্তু আমরা আলোচনা করে উঠতে পারলাম না। একটা প্রচন্ড প্রেমেচিওর স্টেজে এটা সেই পুরো দুভাগে ভাগ হয়ে গেল। একদিকটা বলে দিল যে সঞ্জয় রায় একমাত্র মানে এটা তৃণমূলপন্থী মনোভাব, আর বহু লোক ইনভলভ মানে এটা বিরোধীপন্থী মনোভাব। সুতরাং যে জিনিসটাকে নিয়ে একটা সিভিক সোসাইটি, পুলিশ প্রসিডিয়ার, পুলিশ রিফর্ম, আজও সোসাইটিতে ক্রাইম হতে বাধ্য, রেপ হতে বাধ্য, পর এই জিনিসগুলো হলে আমরা কিভাবে মোকাবিলাগুলো করব, এই আলোচনার মানে গভীর বার্তাও শুরু হতে পারলো না। জিনিসটা একটা দুটো শিবিরে ভাগ হয়ে গিয়ে একটা পলিটিক্যাল বাইপোলারিটি নিল। এবং আমাদের এই মেয়েটি, আমাদের এই বোনটি, সে মৃত্যুর মধ্যে দিয়ে, বলে না এখন তো খুব একটা বিখ্যাত বাঙালি জীবিত নেই, সব বিখ্যাত বাঙালিরা হচ্ছে মৃত। তো ইনি আরেকজন বিশ্ববিখ্যাত বাঙালি হলেন, কারণ আজ থেকে প্রায় 60 বছর আগে যে মানুষটি, আমাদের প্রেসিডেন্ট জন এফ কেনেডি মারা গেছিল, কেনেডির মৃত্যুর জীবনে কোনোদিন মীমাংসা হয়নি। কেন হয়নি? সরকার পক্ষ মনে করতো একটা লোক মেরেছে, বিরোধী পক্ষ মনে করতো অ্যাটলিস্ট 2 কি 3টে লোক মেরেছে, এবং কি তার পদ্ধতি, বহু কমিশন,
বহু রিপোর্ট, যেমনি তুমি জিনিসটাকে পলিটিক্যাল বাইপোলারিটি দিয়ে দেবে এবং দুদিকেই গভীর ভেস্টেড ইন্টারেস্ট আসবে এবং প্রতি কিছু বছর অন্তর অন্তর এই বিভিন্ন দলদের নিয়ে আমরা লোপালুপি করতে শুরু করব, হোয়াট ইজ দ্য কোর অফ দ্য আর্গুমেন্ট, কোর অফ দ্য প্রসিডিয়ার, আমরা হতাশ, এটা আমাদের দুর্ভাগ্য। সেই অবজেক্টিভ ডিসকাশনের জায়গাটা বোধহয় আমরা হারিয়ে ফেললাম। একদম। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক শুভাশিস মৈত্র স্যার। সঞ্জয় রায় কি একাই দোষী? কারণ এই প্রশ্নটাই আমাদের আজকে রাখতে হচ্ছে। বারবার আমি এই প্রশ্নটাই শুনেছি আদালত চত্বরে নাগরিক সমাজের মিছিল, মানে আমি বলছি একজন দোষী, তাকে দোষী ঘোষণা করা হচ্ছে। তার মধ্যে কিন্তু আমি বলছি ধনঞ্জয়ের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম না কারোর মুখে হাসি যে সত্যি একটা রায় পাচ্ছি বা একটা কিছু, কিন্তু বলছে আসল দোষীরা তো ঘুরে বেড়াচ্ছে। স্যার কি বলবেন? না, আমার নিজের প্রথমত হচ্ছে গিয়ে সঞ্জয় রায় একাই দোষী বা দোষী নয় এই বিষয়টা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, কারণ এটা আদালত একটা রায় দিয়েছে, রায়ের সমালোচনা হতেই পারে, কিন্তু আমি তো বিষয়টা মানে ধারণা থেকে কথা বলতে চাই না। আমার যেটা খুব স্ট্রাইকিং লেগেছে সেটা হচ্ছে, সেটা আগে যে ছিল না তা নয়, কিন্তু ইদানিং সেটা বেশি দেখা যাচ্ছে যে যারা ভিকটিম পক্ষ তারা রাজ্য সরকারের বিচার ব্যবস্থা, পুলিশে আস্থা রাখতে পারেননি, তারা সিবিআই এর তদন্ত চেয়েছিলেন। তারা সিবিআই তদন্তে খুশি নয়, পরিষ্কার বলছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে একটা বিরাট অংশ মানুষ মনে করছে যে একটা রাজনীতিতে একটা কথা চালু হয়েছে, সেটিং, যেটা বোঝাপড়া হয়ে গেছে। এই যে একটা চূড়ান্ত অবিশ্বাস, রাজ্য সরকারের উপরে বিশ্বাস নেই, পুলিশের উপরে বিশ্বাস নেই, কেন্দ্রীয় পুলিশের উপরে বিশ্বাস নেই, হ্যাঁ কেন্দ্রীয় সরকারের উপরে বিশ্বাস নেই। দুটো দিক আছে, একটা হচ্ছে মানুষ তাহলে যাবে কোথায়, আর একটা হচ্ছে একটা সমাজকে এত অবিশ্বাস নিয়ে কতদিন থাকতে পারে, তো বিদ্রোহ হয়ে যাবে একটা সময়। বিদ্রোহ করতে গেলে যে বিরাট অংশের মানুষকে চাই, সরকারগুলো, সব সরকারি মমতার কথা একা বলছি না, তাদের যে একটা মানে ওয়েলফেয়ার পেমেন্টের একটা সিস্টেম চালু করেছে, তাতে একটা বিরাট অংশের বিক্ষোভকে, বিদ্রোহকে হয়তো আটকে রাখা যায় অনেকদিন। তা সত্ত্বেও কিন্তু আমরা যে একটা বিরাট বিক্ষোভের মুখে সরকারকে পড়তে দেখেছি ঘটনার সমসাময়িক সময়ে, সেইটাতে দেখা গেছে, সেটা কিন্তু শুধু কলকাতা ভিত্তিক নয়, কলকাতার বাইরেও হয়েছে, বিদেশেও কোথাও কোথাও হয়েছে, তাতে একটা সমাজের চেহারা দেখা গেছে যে তারা একটা প্রতিকার চাইছে, প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু সেটা একটা জায়গায় থেমে, সব আন্দোলনই একটা সময় গিয়ে থামে, ওটাও থেমেছে, কিন্তু সেটা দাগ রেখে গেছে, স্থায়ী দাগ রেখে গেছে, ভবিষ্যতের আন্দোলনে তার প্রভাব পড়বে। কিন্তু এইটা কোথায় তাহলে লিড করছে সেটা কিন্তু আমরা জানি না কেউ। এই অনিশ্চয়তা, অনাস্থা, অবিশ্বাস একটা সমাজে এইভাবে মাথা গেড়ে বসে আছে। দেখুন, এই ডিস্ট্রাস্টের উত্তর আমাদের জানা নেই, কিন্তু এই ক্যাপিটালিজমে একটা কথা বলা হয় ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, মানে একটা ভালো প্রোডাক্টকে আরেকটা ভালো প্রোডাক্ট সে শেষ করে দেয়, নতুন প্রোডাক্টটা বাজারে চলে আসে, এবং ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন ছাড়া ক্যাপিটালিজম টেকে না। তো সেটা কিন্তু সমাজের ক্ষেত্রেও দরকার হয়, মানে একটা ভালো কাজকে আরেকটা ভালো কাজ এসে, একটা ভালো লোককে একটা ভালো কাগজকে আরেকটা ভালো কাগজ এসে টেক্কা দেয়। আমাদের এখানে কিন্তু এই ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন ব্যাপারটা একদম নেই। আমাদের এখানে একটা খারাপের থেকে পরবর্তীতে আরো খারাপের দিকে যাচ্ছে, তারপর একটা আরো খারাপের দিকে যাচ্ছে। সেটা আপনি যদি সিরিজ ধরেন, বকটুই সিরিজ ধরেন, মুর্শিদাবাদের সরকারি, হ্যাঁ, মানে একের পর এক অসংখ্য উদাহরণ দেওয়া যায় যে একটা খারাপকে আরেকটা খারাপ এসে টেক্কা দিচ্ছে। এটা একটা খুব খারাপ ইঙ্গিত, আমি যদি পশ্চিমবঙ্গের কথা ধরি। তৃতীয়ত, আপনি দেখবেন একটা রাজনৈতিক শব্দ বাংলায় এসছে, পরবর্তীকালে ডিকশনারিতে ঢুকবে, মাথা। মাথাকে ধরতে হবে, মাথা দায়ী। আর মালদায় যে ঘটনাটা ঘটলো, খুন হলো, তাতেও দেখলাম তার স্ত্রী বলছেন মাথা ধরা পড়েনি। মাথা বলতে তারা কিন্তু মন্ত্রিসভার মানে মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করছেন, যদি নাম বলছেন না। তার মানে মানুষ কিন্তু ক্ষোভ জানানোর জন্য সরাসরি কেন্দ্র, মানে ওইখানটাকে হিট করতে চাইছে। এখানে রাজ্যের কথাই বলছে, ওইখানে হিট করতে চাইছে। মাথা একটা নতুন রাজনৈতিক শব্দ বাংলায় এসছে। এর ফলে যেটা হচ্ছে, একটা সমাজ কি এত অবিশ্বাস, এত অনিশ্চয়তা নিয়ে কিভাবে চলবে, এর উত্তর আমার জানা নেই। এটা সমাজ বিজ্ঞানীরা হয়তো বলতে পারবেন, কিন্তু অবস্থাটা খুব খারাপ সেদিক থেকে দেখলে। একদম। এই মুহূর্তে আমি রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীকে জিজ্ঞাসা করবো, সত্যি তো মাথা চাইছে। আরজি করের ক্ষেত্রেও কিন্তু আমরা এই রহস্যের পেছনে কে আছে,
দেখো, আদালতকে সম্মান করেও আমি কিন্তু মানে আজকের রায়ে আমি খুশি নই। মানে খুশি নই এই না যে সঞ্জয় শাস্তি পেয়েছে, সঞ্জয় শাস্তি পাবে এটি স্বাভাবিক। আমার বেসিক প্রশ্ন হচ্ছে, তদন্তটা শুরু হয়েছিল একই সাথে যে আরো অনেক মানে ব্যক্তিকে কেন্দ্র করে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে তারা তথ্য গোপন করেছে, যার জন্য টালা থানা ওসির থেকে শুরু করে এবং প্রিন্সিপাল পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করেছিল ইনভেস্টিগেটিং এজেন্সি, যে তারা তথ্য গোপন করেছে, তারা মানে কোনো না কোনো ভাবে এই এন্টার এপিসোডের পার্ট। এই অভিযোগ দিনের পর দিন করেছে। কারা করেছে? ইনভেস্টিগেটিং এজেন্সি, প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি। তারা আদালতে যখন প্রথম দিকে হিয়ারিং গুলো হচ্ছিল, তুমি যদি হিয়ারিং গুলো শুনে থাকো, কারণ আমি যেহেতু টেলিভিশন শো করেছি, প্রতিদিনই প্রায় তারা অভিযোগ তুলতেন। এই ষড়যন্ত্রের অভিযোগ, ওই ষড়যন্ত্রের অভিযোগ, এই তথ্য গোপনের অভিযোগ, ওই তথ্য গোপনের অভিযোগ, কি করে মানে তোমার গিয়ে শ্মশানে দ্রুততার সাথে নিয়ে যাওয়া হলো, কে কেন মানে দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত হলো না, বা পরিবার সত্ত্বেও কে মানে কেন দ্রুততার সাথে মানে পুড়িয়ে দেওয়া হলো। এরকম অজস্র প্রশ্ন আমরা তুলিনি, মানে আদালতে দাঁড়িয়ে ইনভেস্টিগেটিং এজেন্সি তুলেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এখন আজকে তারা বলছে কোর্টে যে সাপ্লিমেন্টারি তারা চার্জশিট দিতে পারে এই তথ্য গোপনীয়তার প্রশ্নে। আমার প্রশ্ন, তথ্য গোপনীয়তা বা ষড়যন্ত্রের ইস্যুটা যদি আপনারা এক্সপোজ না করতে পারেন এখনো, তাহলে কিসের ভিত্তিতে আপনারা ফাইনালি রায় দিচ্ছেন? মানে আপনারা পুরো তদন্তটাকে কমপ্লিট না করে কিভাবে রায় এসে যাচ্ছে, সেটা কিন্তু আমার কাছে চিন্তার বিষয়। কারণ আমি মনে করি যে যদি আপনারা যা বলেছেন, মানে ইনভেস্টিগেটিং এজেন্সি যা বলেছে যে এর সাথে একাধিক মানে পুলিশ যুক্ত আছে, তাই জন্য পুলিশকে অ্যারেস্ট করা হয়েছিল, পুলিশের একজন কর্তৃপক্ষকে, এর সাথে প্রিন্সিপাল যুক্ত আছেন আরজি করে, তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল। এইভাবে একাধিক ব্যক্তিকে যুক্ত করে তারা কিন্তু প্রথম দিকে সওয়াল জবাব করছিলেন, এবং এখনো বলছেন সাপ্লিমেন্টারি এভিডেন্স তাদের কাছে আছে এবং সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবেন, এভিডেন্স আছে দেবেন। তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি পুরোটা খোলাসা করলেন না, ততক্ষণ পর্যন্ত কার কি রেসপন্সিবিলিটি বা কিভাবে আপনি ফিক্স করলেন, যার ভিত্তিতে আপনি মানে ফাইনাল রায়টা দিচ্ছেন। ফলে আমি কিন্তু বলছি, প্রিমিয়ার ইনস্টিটিউশন মানে ইনভেস্টিগেটিং এজেন্সির যে রোল, অসমাপ্ত রোল, এবং ইনভেস্টিগেশন অসমাপ্ত, তারা নিজেরাই বলছেন। সেই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেভাবে রায়টা এসছে, একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে আই হ্যাভ লট অফ কোশ্চেন, এবং আমি একেবারেই স্যাটিসফাইড না। আমি একটা মন্তব্য, আমি একটা খালি কথা বলি বিশ্বনাথের কথায়, যে দেখো এই কথাবার্তা বলার পরে এখন আমাদের কি করা হবে? সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হবে, হয়তো আমাদের বলা হতে পারে যে তোমাকে মাছ কাটার বটিতে কেটে ফেলা হবে, কিন্তু কোথাও তো জীবনে একটা কথা বলতে হবে, সেটা হলো যে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিবেট হচ্ছে ইন্ডিয়াতে সুপ্রিম কোর্ট ফরমেশন নিয়ে, বোধহয় আম্বেদকরই বলেছিলেন যে জাজেস আর দ্য হাইয়েস্ট অথরিটি বাট নট ডিভিনিটি, তারা ভগবান নয়। ঠিক, হ্যাঁ। তো আজকে আমরা যাদের আমাদের এই সমাজ ব্যবস্থার শিখরে বসিয়েছি, তাদের যে সেন্স অফ কনসিস্টেন্সি বা রেসপন্সিবিলিটি, তারা একটা জিনিস কলকাতা হাইকোর্ট থেকে নিলেন, তাদের কাছে 6টা-7টা স্ট্যাটাস রিপোর্ট গেল, তারা একাধিকবার তারা নিজেদের চাঞ্চল্যকর মন্তব্য করলেন, তাহলে তার সঙ্গে এখনকার যে কন্টেন্ট অফ দ্য ইনভেস্টিগেশন, এই দুটো তো মিলছে না। ঠিক, তো সেখানে বিশ্বনাথ, সেখানে এই যে কত 1,23,000 শব্দের ভারতীয় সংবিধান, সেখানে কি আমাদের হাইয়েস্ট কোর্ট অফ ল্যান্ডের কোনো জবাবদিহি করার নেই মানুষের কাছে? খুব বেসিক কোশ্চেন। শুভময় স্যার আছেন, শুভময় স্যার রেস ধরে আমাদেরকে আশা করি উত্তরটা দেবেন। আমি তো উত্তর দেওয়ার জায়গায় তো নেই, সকলেই সত্য সন্ধান করছেন, এবং রসমন বলে একটা ছবি হয়েছিল, খুব বিখ্যাত ছবি, সেখানেও সত্য সন্ধান নিয়ে প্রশ্ন উঠেছে। জার্মান দার্শনিক ফ্রেডরিক নিয়েটজে তিনিও বারবার বলেছেন সত্যকে আমরা কি খুঁজতে চাই। এবার এই জায়গায় দাঁড়িয়ে মূলত বিশ্বনাথ দা যেটা বললেন যে এক গাদা প্রশ্ন ছিল, সেগুলোর কি উত্তর পাওয়া গেছে? এবার অঙ্কের ভাষায় ধরা যাক মোট 20টা মতন প্রশ্ন ছিলই, আমরা যে বিভিন্ন প্রশ্ন তুলেছি, প্রত্যেকটার যদি 3-4টে করে অপশন থাকে, তাহলে যে সংখ্যাটা তৈরি হয় সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 20 বা 4 টু দি পাওয়ার 20 সংখ্যা। এর এক একটাকে ধরে তার সঠিক উত্তর পাওয়া গেল না, এর কোনোটারই কিন্তু উত্তর আমরা পেলাম না। এবার এই উত্তরগুলোর কথা আমরা কোত্থেকে পাবো? আমি যতটুকু বুঝি, উত্তর একমাত্র দিতে পারে রাষ্ট্রশক্তি, এবং সেইখানে
আমাদের যে নাগরিক সমাজ তারা মনে করছে যে রাষ্ট্রশক্তি উত্তর দেওয়ার কাজে ব্যর্থ। এই জায়গাটাতে অর্থাৎ কেন্দ্রের যে সিবিআই আছে বা রাজ্যের যে পুলিশ আছেন সেখানে মানুষ বিশ্বাস করছে না। এবার এখন এই কেন্দ্র বা রাজ্য যে তদন্তকারী সংস্থা তারা এক একটা করে প্রশ্ন সামনে এনে তার থেকে কি কি উত্তর পেলেন এবং কি ভাবনায় উত্তরটা পেলেন, এটা আমাদের দেশের আইন কি আছে আমার তো জানা নেই। সুপ্রিম কোর্টের বিচারপতিরা চমকে উঠছেন, এবার তাদের চমকানো কেন সেটা কি এই যে শিয়ালদা কোর্টের যে জজ সাহেব, মাননীয় জজ সাহেব তিনি বিচার করছেন, তিনি কি ওই চমকে ওঠার কারণটা জিজ্ঞেস করতে পারেন? না হলে তো সত্যের অনিশ্চয়তাটা বেড়েই গেল। তাহলে ভারতবর্ষের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে একজন খুব বড় মাপের লোক চমকে উঠবেন, কিন্তু তার চমকানোর কারণ আর একজন যিনি রায় দিচ্ছেন তিনি জানতে পারবেন না। এটা আমাদের সংবিধানের দোষ হোক, রাষ্ট্রশক্তির দোষ হোক, প্রশাসনের দোষ হোক, ব্যাপারটা জমছে না আর কি। বিজ্ঞানসম্মত ভাবে একেবারে যে রাষ্ট্রবিজ্ঞান বা সমাজ বিজ্ঞানের জায়গা থেকে বিশ্বনাথ যে প্রশ্নটা করছেন, অঙ্কের জায়গা থেকে একদম একই প্রশ্ন উঠছে, যে প্রশ্নগুলো সহজ, উত্তর আমাদের জানার কথা না, যাদের জানার কথা তারা উত্তরগুলো পরিষ্কার করে বলে আমাদের বুঝিয়ে দিলেই আমাদের অস্বস্তিটা কমতো। এই চরম অস্বস্তির থেকে আমাদের পক্ষে বেরোনো খুব মুশকিল, এবং এর সমাধান কিভাবে হতে পারে আমার জানা নেই, কিন্তু অপশনের সংখ্যা বিপুল। সুতরাং সঠিক পথে এগিয়ে যাওয়ার যে দিশা, সেই দিশা যে পাওয়ারফুল মানুষরা দিতে পারেন, আমার মনে হয় তারা সেই দিশা অন্তত আমাদের বোঝাতে উদ্গ্রীব নন। তারা হয়তো সবটাই জেনে গেছেন, সত্য তো একটা আছেই, কেউ না কেউ তো জানেই, ফলে সেটা আমাদেরকে জানানোর জন্য কেউ উৎসাহী নন। স্যার একদম, আমি বলছি যে এখানে দেখা যাচ্ছে সঞ্জয় রায়কে অভিযুক্ত করে একাই দোষী বলা হচ্ছে। সিবিআই এখনো পর্যন্ত যা পেয়েছে সঞ্জয় রায়কে একাই, গণধর্ষণের কোনো প্রমাণ পায়নি এমনটাই বলেছে আজকে সিবিআই আদালতে। বলছি যেখানে এইরকম ধরনের এর কথা আসছে, সেখানে আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে স্যার একটা কথা বলছিলেন, খুব বড় কথা, মানুষ বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস রাখতে পারছে না, প্রশাসনের উপর বিশ্বাস রাখতে পারছে না, মানুষ সিবিআই এর উপর বিশ্বাস রাখতে পারছে না, কলকাতা পুলিশের উপর বিশ্বাস রাখতে পারছে না। কেন এই ধরনের ঘটনাটা হচ্ছে? আমাদের দিন দিন বাংলার মানুষের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। আমরা যদি এইরকম ক্রমশ এইভাবে সবকিছু প্রত্যেকটা অর্গানাইজেশনকে যদি আমরা অবিশ্বাস এর চোখে দেখি, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? দেখো, আমি এখন বিশ্বনাথ দা, শুভময়, শুভজিৎ দারা আমাদের থেকে অনেক বেশি বোঝেন। আমি একটা কথা বলি, যে আমরা যেমন নানান ইস্যু, এই যে পলিটিক্যাল চুলচেরা বিচার, কোন পার্টি কে 0.5% লম্বা লোক কাকে ভোট দিয়েছে, বেটে লোক কাকে ভোট দিয়েছে, মুসলমান কাকে ভোট দিয়েছে, হিন্দু কাকে ভোট দিয়েছে, এই নিয়ে আমরা একেবারে সাংঘাতিক এক্সপার্ট। কিন্তু আমরা এখনো অব্দি 12 বার না 14 বার চেষ্টা করেছি পুলিশ রিফর্ম করতে, যে কি করে পুলিশ। রোজিনা, আমার তোমার দুর্ভাগ্য যে আমরা সেই বিষয়ে সিরিয়াস নই। ঠিক, আমরা রাজনৈতিক যেগুলো সুস্বাদু চাটনিগুলো নিয়ে আমরা চাটনি করতে চাই। আজকে যদি এই মেয়েটির বক্তব্য জীবন থেকে আমাদের একটা বলতে হয়, তাহলে এই স্ট্রাকচার, এই জাজরা কোনো মতে এখন তাদের শোনো এখনো কোনো মতে তাদের কলেজিয়াম সিস্টেমটাকে আঁকড়ে ধরেছে। আর দুদিন বাদে যদি কলেজিয়াম সিস্টেমটাকে তারা কি এনজিএসি সিস্টেম দিয়ে রিভাইজ করে, তাহলে প্রত্যেকটা পলিটিক্যাল লিডার তারা বেছে 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 সেই ঠাকুর চাকর ড্রাইভার অ্যাপয়েন্ট করার মতো জাজ অ্যাপয়েন্ট করবে দুদিন বাদে। আজকে কেন্দ্রীয় সরকার তারা ইডি সিবিআই কে ম্যানিপুলেট করছে, রাজ্যের স্তরে রাজ্য পুলিশকে তুমি ম্যানিপুলেট করছো। অ্যাজ আ স্ট্রাকচার্ড সোসাইটি, যার ৭৭ বছরের আমরা খোকা নই এখন আর, হ্যাঁ, আমরা এখন ফিডিং বটলটা অফ ডেমোক্রেসিটাকে আমরা ছেড়ে বেরিয়ে এসেছি। সুতরাং এইরকম দুঃসময়ের মধ্যে একটা সমাজকে কিছু স্ট্রাকচারাল থিঙ্কিং করতে হবে। আর লাস্ট একটা কথা বলি, আমরা সবাই সমালোচনা করেছি, পুলিশের করেছি, সিবিআই এর করেছি, জাজেদের করেছি। আমি ডাক্তার হিসেবে আমাদের সমালোচনা করি যে আমাদের যে বিভিন্ন ফোরাম বডি হয়েছিল না, তারা এই ইনভেস্টিগেশন আর হেলথ স্ট্রাকচারকে আমি ঢেলে সাজাবো, এই দুটো ঘটনাকে একসঙ্গে জুড়ে দিয়ে একটা যে মেগা প্যাকেজ তৈরি হলো, হ্যাঁ, মানে এইটাকে এই এজেন্ডাটাকে নিয়ে যাবার, এই এজেন্ডাটাকে চালিয়ে নেবার যে 1 নম্বর যে এনার্জি এবং 2 নম্বর যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা কিন্তু এটা ছিল না, নাম্বার 1। আর নাম্বার 2 হলো যে বাঙালির তো ক্ষণে ক্ষণে গর্ববোধ হয়। তো বাঙালির 3টে জিনিস হয়, গ্যাস হয়, আমাশা হয় এবং গর্ববোধ হয়।
এই গ্যাস আমাশা এবং গর্ববোধের মধ্যে আমার এই যেখানে আমার শহরের, আমার রাজ্যের, আমার মেডিকেল কলেজের একটি মেয়ে মারা গেছে, আমি সুপ্রিম কোর্টে কেন একটা বাঙালি লয়ারকে উঠে দাঁড়িয়ে কথা বলতে শুনিনি? ভেরি গুড। কেন আমি শুনিনি? ভেরি গুড। আজকে কোথায় সুপ্রিম কোর্ট আমাকে স্ট্যাটিউট দিয়েছে যে আজকে বাঙালির মুখের কথা কেড়ে নিয়ে গিয়ে যে লয়াররা এই ঘটনার, এই শহরের, এই সমাজের ধারে কাছে তারা দাঁড়িয়ে নেই, আজকে তাদের কেন আমার ধরে সালিশি করতে হয়েছে? কেন এরা কি আমাদের উকিলগুলো কি টুকে পাস করেছিল? আপনি রাজ্য সরকারের আইনজীবী বলছেন না? আমি সবাই আইনজীবীর কথা বলছি। আমি সবাই, বিকাশ বাবু কটা কথা বলার সুযোগ পেয়েছেন, আর যে কটা কথা তুমি বলেছো, লোকে অতবার মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে না যতবার তুমি মিলর্ড 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 বলছো। আরে ভাই, কার্জন চলে গেছে, ওয়ারেন হেস্টিংস চলে গেছে, কর্নওয়ালিস চলে গেছে। একটু জোরে কথা বললেও তো সেখানে বিচারপতির এখানে আরে পার হেড 3টে বিচারপতিকে যদি 15 বার করে মিলর্ড বলতে হয়, তোমার হিয়ারিং এর 60% টাইম ওখানে চলে যায়। দারুণ কথা বলেছে স্যার, আপনি আঙুল তুলেছেন। যে জায়গাটা বলার প্রশ্ন সেটা হচ্ছে যে এই গোটা আন্দোলনের মধ্যে আমরা যাদের কথা বলতে শুনেছি এবং খুব যৌক্তিক ভাবে, সেখানে কুণালদার বক্তব্যগুলো সবসময় মাথায় রাখতে হবে। বারবার করে তিনি যে জায়গাটার কথা বলেছেন, আবারও যেটা বললেন, সেটা হচ্ছে যে আইন ব্যবস্থা যারা শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নেবেন, তাদের জায়গা থেকে সময় কতটা ভালোভাবে ইউটিলাইজ করা যায়, কতটা স্বচ্ছ হওয়া যায়, এই জায়গাটায় অসম্পূর্ণতা কিন্তু রয়ে গেল। এবং দ্বিতীয় যে প্রশ্নটা বারবার রয়ে গেল আমার কাছে ধোঁয়াশা, যে বিকাশ বাবুর মতন একজন আইনজীবী, তার থাকা এবং না থাকা, এই নিয়ে আরেকটা যে ধোঁয়াশা সৃষ্টি হলো, যে তিনি কেন থাকতে পারলেন না সুপ্রিম কোর্টে, আরো বেশি বলতে পারলেন না, এই গোটা বিষয়গুলো কিন্তু আমাদের কাছে পরিষ্কারভাবে পৌঁছলো না। এবং কুণালদা যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নটাতেই আমারও থাকছে যে পশ্চিমবঙ্গের এত বড় বড় আইনজীবী যারা আছেন সুপ্রিম কোর্টে বা আমাদের শিয়ালদায় যে সওয়াল জবাব হলো, সেখানে সত্যিই কি পশ্চিমবঙ্গের সব বড় আইনজীবীরা যারা অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী এবং জানেন অনেকটা, যাদের উইজডম আছে, তারা কতটা যুক্ত হতে পারলেন বা পারলেন না কেন? এই যে প্রশ্নগুলো আমাদের মনে বারবার উঠছে, এখানে কিন্তু প্রশ্নের সংখ্যা বারবার বেড়ে যাচ্ছে, উত্তর আমরা পাচ্ছি না। এই উত্তর না পাওয়াটা আমাদের হতাশার কারণ হচ্ছে এবং আমাদের একটা অস্বস্তির কারণ হচ্ছে। ফলে আমি বলবো যে কুণালদা যে কথাটা বললেন, মানে অম্বল গ্যাস, এই জিনিসটা কিন্তু বাঙালির, অন্তত একটা অংশের বাঙালির প্রচন্ড বাড়বে যতদিন এই কৌতূহলগুলো আমাদের নিরসন না হবে। আমি সবাইকে এক কথায় আরেকটা করে প্রশ্ন করতে চাই, শেষ প্রশ্ন একদম আরজিকর নিয়ে। বলছি, সঞ্জয় রায়ের ফাঁসি হলে, স্যার আপনার থেকে শুরু করবো, সঞ্জয় রায়ের ফাঁসি হলেই কি সব ঝামেলা মিটে যাবে? আরজিকরের পুরো এই যে বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এর সাথে আমরা এই কয়েকটা মাস পুরো কানে ভাসে আমাদের, সেটা কি শেষ হয়ে যাবে? সবকিছু শেষ ওখানেই, সঞ্জয় রায়ের ফাঁসি ঘোষণা, সোমবারই সাজা? ভাবতেও ভয় হয়, কিন্তু যেটা কুণালবাবু বললে সেটাই ঠিক, ক্রাইম তো হবে। আর ক্রাইম হলে যদি এই সিস্টেমে এরকমই ঘটনা ঘটবে, এবং সেটা উনি যেটা বললেন সেটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা কিন্তু প্রকাশ সিং মামলায় 2006 সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে পুলিশ এবং পুলিশকে ইয়ে করে দাও, মানে পুলিশের উপরে যাতে রাজনৈতিক দখল না থাকে তার জন্য অনেকগুলো ইনস্ট্রাকশন ছিল, কোনো স্টেট মানেনি, এবং তা নিয়ে কোনো মাথা ব্যথাও নেই, এবং কারোর পলিটিক্যাল ম্যানিফেস্টোতে হিসেবে থাকেও না, সবাই এটা ভুলে গেছে। কিন্তু এটা 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 আমাদের এটা বারবার হয়েছে, শাহ কমিশনের সময় এরকম জিনিস হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল পুলিশকে আলাদা করার জন্য, 2006 সালে হয়েছে, এটা হয়নি। এবং যতদিন এটা না হবে ততদিন কিন্তু এর থেকে আমাদের মুক্তি নেই। মানে এই যে ঘটনায়, অনেক ঘটনাই ঘটে, কোন ঘটনায় মানুষ বেশি উতলা হবে সেটা তো আগে থেকে ঠিক করা যায় না। এই ঘটনায় হয়েছে, এর থেকে বহু আগে 60-এর দশকে বোধহয় সুরপা গুহ মামলায় এরকম একটা ঘটনা ঘটেছিল, সেখানেও মানুষ বিশ্বাস করেনি যা শাস্তি হয়েছিল, যে ভুল শাস্তি, ঠিক লোককে শাস্তি দেওয়া হয়নি মনে করেছিল অনেকে, ঠিক ভুল যাই হোক না মানুষ মনে করেছিল। এই অনাস্থা ব্যাপারটা চলছে বহুদিন ধরে, এবং আমাদের দুর্ভাগ্য হচ্ছে গিয়ে যে পলিটিক্যাল সিস্টেম এটাকে অ্যাড্রেস করে না। আমরাও কিন্তু তার জন্য যে আমাদের ভোটে তার কোনো প্রভাব পড়ে না, ফলে তারা এটা পার পেয়ে যায়। দেখো, আমার না সবসময় মনে হয় যে যারা, যে নির্যাতিতার বাবা মা, তারা সত্যি কি ন্যায় বিচার পেল? আমার তো মনে হয় যে তাদের দুঃখ কষ্টটা ভাগ করে নেওয়ার মতন জায়গায় আমরা আছি কি?
মানে যে দুঃখ কষ্ট বেদনা তারা পাচ্ছেন, যে একটা ন্যায় বিচার চেয়েছিলেন কি আদৌ পেলেন কিনা এই প্রশ্নটা। কারণ মানে ইনভেস্টিগেশন যেহেতু ইনকমপ্লিট, তার মধ্যেই মানে রায় হয়ে যাচ্ছে, আলটিমেটলি কি দাঁড়াবে শেষ পর্যন্ত আউটকাম আমার আই হ্যাভ ডাউট। আরেকটা বিষয় হলো যে দেখো, এইটাকে কেন্দ্র করে পশ্চিমবাংলায় একটা মানুষের জাগরণ তৈরি হয়েছিল। স্বাধীনতার আগে পরে মিলে আমরা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে বলতে পারি, এত বড় মাস মুভমেন্ট পশ্চিমবাংলায় আগে কখনোই হয়নি অ্যাপলিটিক্যাল। মানে লাখো লোক মানুষ যুক্ত হয়েছে এবং রাত দখল মানে ভোট দখল বলো, এবং সেটা পশ্চিমবাংলা শুধু সীমাবদ্ধ ছিল না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং সারা পৃথিবী জুড়ে। মানে আমি বলছি, গতকালই আমার কাছে অস্ট্রেলিয়ান টেলিভিশন চ্যানেল থেকে এসেছিল শুধুমাত্র টু নো যে মানে এটা কি করে সম্ভব হলো যে সারা পৃথিবী জুড়ে একটা গ্লোবাল মুভমেন্টে পরিণত হয়েছিল কেন। কিন্তু তুমি যদি শেষ পর্যন্ত দেখো যে পর্বতে মুশি প্রসবের মতন ঘটনাটা ঘটলো, যে আরজি করে ডাক্তারবাবুরা তাদের এটা পেশাগত কতগুলো দাবি দাবাতে পরিণত করলেন। ন্যায় বিচার, যেটা কুণাল দা বললেন, আমি তার সাথে যুক্ত করতে চাই যে আপনার কাছে দুটো রাস্তা ছিল আন্দোলনকারীদের কাছে। একটা হলো যেটা পুরোপুরি ফোকাস করা ন্যায় বিচারের প্রশ্নে, মানে পেশাগত জায়গাটা আপাতত ছেড়ে দিয়ে, আর না হলে সিস্টেম বদল, যেটা আমি শুভময় দিনের পর দিন বলেছি যে জাস্ট লাস্ট লাইনটা বলছি, সিস্টেম বদলের প্রশ্নটা যখন আমরা বলেছি তখন আমরা মনে করি যে রাজনৈতিক দলের দ্বারা তো অনেক সিস্টেম বদল হয়, কিন্তু সিভিল মুভমেন্টের মাধ্যমেও তো ডেমোক্রেসিতে সিস্টেম বদল হয়। তাহলে আমরা সিভিল মুভমেন্টের মাধ্যমে রেজিম চেঞ্জ করবো না কেন, সিস্টেম বদল করবো না কেন, মুখ বদল করবো না কেন, এই প্রশ্নটা রেখেছিলাম। এবং কি সত্যি বলতে কি, খুব অনেস্টলি স্পিকিং, সিভিল সোসাইটিতে বিভিন্ন ডাক্তারবাবুদের নাম ধরে কখনো মানে শুভময় কখনো আমরা বলেছি যে এই মানুষগুলো যদি সরকার পরিচালনায় আসে, নীতি নির্ধারণে আসে, তাহলে পশ্চিমবাংলার অপকার হবে না, উপকারী হবে। এবং তুমি দেখো দিনের শেষে ওই ছোট্ট যে দাবি দাবাগুলো নিয়ে ওনারা যে 14 দফা দাবি ছিল, আমি জুনিয়র ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি, একটা সিঙ্গেল দাবি দাবা মেটেনি এখনো পর্যন্ত। এমনকি যে কেন্দ্রীয় ভাবে মানে তোমার গিয়ে ওই বেড অ্যালটমেন্টের বক্তব্য ছিল, রেফারেল সিস্টেম, সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথা বলা হয়েছিল, 2-4 দিন দেখনদারি হয়েছে, এখন আর সেগুলো মানে কেবলমাত্র পেপার ওয়ার্কস, কিছুই হচ্ছে না। আর অন্য কোনো দাবি ওনাদের, এমনকি এখন ওনারা যদি মেল পাঠায়, সেই মেল সরকারের তরফ থেকে পর্যন্ত প্রত্যুত্তর হিসেবে আসে না। মানে তুমি বোঝো, তার মানে সরকারের জায়গা থেকে যদি ভাবো বা শাসক দলের জায়গা থেকে যদি ভাবো, তুমি কি করেছো, সবসময় কৌশল নিয়েছো, তুমি এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে চাওনি, ডাক্তারবাবুদের বেসিক সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে চাওনি। তুমি মনে করেছো যে ভাই জনগণের একটা রাগ তৈরি হয়েছে, রাস্তায় নেমেছে, তাদেরকে একটু মিটিগেট করতে হবে, তাদেরকে একটু শান্ত করতে হবে, তার জন্য তাদের সাথে বৈঠক করেছো। কিন্তু তারপরে তুমি তোমার সমূর্তি ধারণ করে এখন তুমি তাদের বিরুদ্ধে কখনো বাড়িতে পুলিশ পাঠিয়ে দিচ্ছ, তো কাউকে তুমি সাসপেন্ড করছো, করে দিয়ে যে নির্যাতন অপারেশন তুমি তৈরি করছো। মানে দিনের শেষে শাসক যদি ডেমোক্রেটিক চেহারা না হয়, অ্যাকাউন্টেবিলিটি তার না থাকে, রেসপন্সিবিলিটি তার না থাকে, তাহলে আমি তোমায় বলছি এই ধরনের ঘটনা যেমন ঘটবে, আবার সিস্টেমেরও বদল আসবে না। সিস্টেমের বদল একদম স্যার যেটা বললেন, আমি বলছি সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে সব ঝামেলা মিটে যাবে, সমস্ত কিছু হয়ে যাবে। শুভময় স্যার, দেখুন, প্রথম হচ্ছে এখানে তার ক্যাপিটাল পানিশমেন্টের প্রশ্ন আছে, ফলে সাধারণ উদারবাদী ভাবনায় পশ্চিমী অনেক দেশ তারা মনে করেন যে ক্যাপিটাল পানিশমেন্ট শেষ কথা নয় এবং তাই দিলেই সব সমস্যার সমাধান মেটে না। ফলে আমার মনে হয় যে সব সমস্যার সমাধান মিটবে না, কি রায় হলো তারপরেও আরো অনেকগুলো দিন এগোবে। এবং আমার মনে হয় বিষয়টার এই যে অমীমাংসিত থেকে যাওয়া, এইটাই আমাদের ভবিতব্য। এখান থেকে বেরোনো খুব পরিষ্কার জায়গা আমি অন্তত দেখছি না। আজকের দিনটা হতাশারই। তবে অন্যদিকে ডাক্তার আন্দোলনের কথা, যেটা চিকিৎসক আন্দোলনের কথা হচ্ছে, পশ্চিমবঙ্গ তো বিধান রায়কে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছে। আমি কুণালদার কথা কিছু বলছি না, কেন বলবে, কথা হচ্ছে যে তুমি কেন বলবে না, তুমি কেন, তোমার বক্তব্য এত কি মন রাখবে? আমরা কুণাল সরকারের মতন মানুষকে চাই, তাহলে তো আমরা পাশে আর পাবো না। আপনারা এর আগে বঙ্গ টিভি দেখেছেন, বঙ্গ টিভি যারা দর্শক, সত্যি রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, তিনি কিন্তু বলেছিলেন আমরা
যখন স্যার যাচ্ছিলেন লালবাজার দিয়ে হেঁটে, সেই দৃশ্য ছিল আমাদের কাছে। এবং তখন কিন্তু বিশ্বনাথ স্যার বলছিলেন আমরা এই মানুষকেই চাই যারা সিভিল সোসাইটি থেকে উঠে এসে মানুষের কথা বলবে। আজকে সত্যি বলুন তো, আজকে এতগুলো গুণী মানুষ, ইনাদের কি কোনো দরকার ছিল? যে যার স্ব ক্ষেত্রে ইনারা প্রতিষ্ঠিত, ইনাদের আজকে বাংলার মানুষের জন্য ভাবার বা সময় দেওয়ার সত্যি কি দরকার ছিল বলুন তো? কি দরকার ছিল আজকে আপনাদের কাছে এসে এই কথাগুলো বলার, এই নিজেদের কথা তুলে ধরার? সত্যি আজকে পশ্চিমবঙ্গটাকে সবাই ভালোবাসে, বাংলাটাকে সত্যি সবাই ভালোবাসে, সেই জন্য আজকে এত কথা। স্যার, আপনাকে দিয়ে শেষ করবো, বলছি সঞ্জয় রায়ের ফাঁসি হলে কি সব মিটে যাবে? দেখো, তুমি তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর লুকিয়ে আছে। আমার মনে হয় এটার মধ্যে দিয়ে আরো অনেক প্রশ্ন উঠলো, এবং এই প্রশ্নের মধ্যে আমাদের যেমন এই বেচারির বাবা মার প্রতি আমাদের কি বলবো দুঃখ রইল, সমবেদনা রইল, ডাক্তার হিসেবে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রইল। কিন্তু একজন ডাক্তার হিসেবে আমরা আমাদের সেই জুনিয়ররা যারা রাস্তায় নামার এবং একটা সময়োচিত প্রতিবাদ করার সৎ সাহস দেখিয়েছিল, আজকে কিন্তু সেই দিনগুলোতে নিজেকে ডাক্তার হিসেবে আরেকবার আমরা কিন্তু যথেষ্ট গর্ব অনুভব করেছিলাম। দে মেড আস প্রাউড। তো আমরাও যে ঠিক সময় কিছু কিছু ঠিক কথা বলতে পারি, সেইটা আমাদের কাছে একটা পজিটিভ লক্ষণ। আর আজকে আমি এই যে আজকে একটা বক্তব্যের অবতারণা, এই প্রসঙ্গ বিশ্বনাথ করলেন, যে এই যে ধরো এই যে পরে হয়তো কোনোদিন আলোচনা হবে এই মেদিনীপুর আন্দোলন নিয়ে, সেখানে কিন্তু দেখো আজকে সমাজের মধ্যে যে অস্থিরতা, আজকে মানুষের মধ্যে যে অনেক আনআনসার্ড কোয়েশ্চেন ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে আমি রাজ্য প্রশাসনকে হাত জোর করে অনুরোধ করব যে দেখো, যেখানে একজন কিছু সিনিয়ররা আসছে, তাদের কন্ট্রাকচুয়াল, তাদের ওয়ার্ক এথিক্স তারা 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 ভায়োলেট করেছে, তাদের যা শাস্তি দেবার আপনারা দিন। কিন্তু এই যে ছেলে মেয়েগুলো, এই যে আমি ঠিক কজন জুনিয়র ডক্টর আছে আমি জানি না, কিন্তু যারা অন্তত কিছু না হলে সেই রাত্রিরে কাজকর্মগুলো করার জন্য এগিয়ে এসেছিলেন, আজকে কিন্তু আমাদের একে অপরের প্রতি খালি আক্রোশ নিয়ে অ্যাপ্রোচ করলে হবে না। আমরা কেবল একে অপরের কি মানে ইন্টেলেকচুয়াল বা পলিটিক্যাল বিরোধী নই। আজকে হেলথ সার্ভিস হচ্ছে ওয়ান অফ দ্য মেইন সার্ভিসেস যেটা গভর্নমেন্ট মানুষের হাতে তুলে দিচ্ছে। সুতরাং সেখানে এই ছেলে মেয়েগুলোর সঙ্গে আজকে আমরা বিশ্বাস করতে চাইবো যে সংবেদনশীলতা নিয়ে আজকে হয়তো মুখ্যমন্ত্রী আজকে তিনি মিটিং করতে এগিয়ে এসেছিলেন। সত্যি কথা বলতে ভারতবর্ষের কোন পলিটিক্যাল লিডার আজ অব্দি কোন প্রোটেস্টিং গ্রুপের সামনে ওইভাবে বসার বিচক্ষণতা দেখাননি। হ্যাঁ, সুতরাং সেই যে জেস্টার গুলোর মধ্যে দিয়ে তারা আমাদের জুনিয়র ওয়ার্ক ফোর্সদের কাউন্সেল করুন। তারা সিনিয়ররা না থাকলেও তারা কাজকর্মে এগিয়ে আসছেন। সুতরাং জুনিয়র ডাক্তার যে প্রায় 14-15 হাজার ডাক্তার আজকে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, আজ যে রাজ্য সরকারকে, রাজ্যের মানুষকে এদের হাত ধরে দাঁড়াতে হবে। আমরা একে অপরের দিকে যদি এখন আমরা মুঠি পাকিয়ে খালি যুদ্ধ করতে যাই, দ্যাট উইল বি ভেরি ট্র্যাজিক, সেটা যেন না হয়। একদম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বঙ্গ টিভিকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।